বের হয়ে আসার আগে একবার জিজ্ঞাসা করলাম যে আমি কিন্তু ব্যাচেলর, এটা জানেন তো? আমার কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল, তাতে কি হইছে, খায়া তো ফেলবেন না। হাসির সময় গালে দেখলাম টোল পড়ে। যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে আমাকে বলল, শুনেন ঘরে বউ আনেন, নাইলে পরের বুড়ে দেইখা লুঙ্গি নষ্ট হইব। এবার আসল গল্প শুরু করা যাক। চাকরির জন্য বাসা বদল করে নতুন এই এলাকায় আসা, ব্যাচেলর হিসাবে বাসা পেতে অনেক ঝামেলা হয়েছিল। বাসা তাও একটা পাওয়া গেল, কিন্তু বাসায় উঠে অন্য এক সমস্যায় পড়লাম। এদিকটাতে কাজের লোক পাওয়া খুব কঠিন, কারণ খুব একটা মানুষ থাকে না এখানে। আর যারা কাজ করে তারা এদিকে কাজ নেয় না, কারণ খুব বেশি টাকাও পাওয়া যায় না। বেশ কিছুদিন খুঁজে কিছুটা হাল ছেড়ে দিয়ে বাসার নিচের কেয়ারটেকারকে বললাম একজন কাজের লোক দেখে দিতে, দরকার হলে টাকা বেশি দেয়া যাবে। দুদিন পর সন্ধ্যায় বাসায় ফিরে উপরে উঠতে যাব, এমন সময় কেয়ারটেকার মামা ডাক দিল। কাছে গেলে বলল একজন কাজ করতে রাজি আছে, কিন্তু টাকা একটু বেশি দিতে হবে। আমার তখন টাকায় আপত্তি নাই, তাই রাজি হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম কে? সে বলল যে সামনের বাসার দারোয়ানের বউ, এমনিতে কোথাও কাজ করে না, কিন্তু একেবারে কাছে বলে আর টাকা ভালো পাওয়া যাবে বলে রাজি হয়েছে। কখনো কাজ করেনি শুনে আমি একটু দোনমনা হলাম। দেখে মামা বলল যে মেয়েটা খুবই পরিষ্কার আর ভদ্র, দরকার হলে কথা বলে দেখেন। আমি রাজি বলে আমাকে নিয়ে সামনের বাসায় গেল। আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভিতরে গিয়ে কিছুক্ষণ পরে বাইরে এসে বলল যে মেয়েটার স্বামী বাইরে গেছে, কিন্তু আমি তার সাথে এখন কথা বলতে পারি ভিতরে গিয়ে। গেট খোলা, আমি ভিতরে গেলাম। সবে সন্ধ্যা হচ্ছে, এখন বাতি জ্বলেনি। ভিতরে গিয়ে দাঁড়াতে একজন এসে লাইট জ্বালিয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো। আমি প্রথমে দেখে কিছুটা থতমত খেয়ে গেলাম। এই মেয়ে দারোয়ানের বউ আর আমার বাসায় কাজ করবে। বয়স হয়তো আমার সমান অথবা 1 বছর কম। পরনে বেশ পরিষ্কার কিন্তু কিছুটা জীর্ণ একটা সালোয়ার। বেশ ফর্সা মাজা মাজা গায়ের রং, গোলগাল মুখ, শরীর বেশ ভরাট। সালোয়ারটা গায়ে বেশ টাইট হয়ে এঁটে আছে। আমি কিছু বলছি না দেখে বলল, আপনার বাসায় কাজ? তার কথায় সম্বিত ফিরে এলো। এতক্ষণ যে তার দিকে তাকিয়েছিলাম এটা বুঝে লজ্জা পেলাম। সেও যে এটা লক্ষ্য করেছে, এটা তার মুখে মৃদু হাসি দেখে বুঝতে পারলাম। বললাম জি, কিন্তু একটু সময় নিয়ে কাজ করতে হবে। মাথা নেড়ে বলল যে আমার সময়ের সমস্যা নাই, আমি আর কোথাও কাম করি না, আপনার বাসা কাছে বইলা আমার স্বামী রাজি হইছে। কথায় একটা আঞ্চলিক টান আছে দেখলাম। পরদিন শুক্রবার, বললাম সকালে আসেন পরদিন থেকে। মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। বের হয়ে আসার আগে একবার জিজ্ঞাসা করলাম যে আমি কিন্তু ব্যাচেলর, এটা জানেন তো? আমি দাঁত ব্রাশ করতে করতে ওর শরীরটা দেখতে থাকলাম। দিয়াকে দেখতে দেখতে আমার জিনিসটা ফুলে উঠেছে, এটা আমার খেয়াল ছিল না। এটা ও দেখে ফেললে লজ্জার সীমা থাকবে না, তাই আমি দূর থেকে নাস্তা করতে বলে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেলাম। দেখলাম নাস্তা বানানো শেষ। এখন ভাত তরকারি চাপিয়ে দিয়ে দিয়া টুলটার উপর বসে আছে। কাছে গিয়ে আলাপচারিতা করতে শুরু করলাম। কিছুক্ষণ কথাবার্তা বলে বুঝলাম একবারেই জড়তা নেই, বেশ স্বাভাবিকভাবেই আমার সাথে কথা বলছে মেয়েটা। কথার মধ্যে দিয়েই জানলাম যে বেশ কম বয়সে বিয়ে দিয়েছিল পরিবার থেকে দারিদ্র্যের কারণে। খুব একটা পড়াশোনা হয়নি, কারণ অল্প বয়সে একটা বাচ্চাও হয়ে গিয়েছিল। দিয়ার সাবলীল কথা শুনতে আমার বেশ ভালো লাগছিল। একটা বাচ্চা আছে শুনে বললাম যে আপনাকে দেখে বোঝা যায় না, আপনার একটা ছেলে আছে। শুনে আবার সেই মিষ্টি হাসিটা দিয়ে বলল, কেমন মনে হয়? আমি বলে ফেললাম যে আপনি তো দেখতে অনেক সুন্দর। এক বাচ্চার মা মনে হয় না। প্রশংসা শুনে হাসতে হাসতে বলল, আপনার তো বিয়া হয় নাই, বউ আয়না এক বাচ্চা বানায় দেখেন বুড়ে কেমন লাগে। আমি বেশ খানিকটা সাহস নিয়ে বললাম, কি করব বলেন, আপনার মতো কাউকে পাইলে তখন ঘর ভরে বাচ্চা বানাতাম। আমার কথা শুনে মুখে কাপড় দিয়ে হাসতে লাগল দিয়া। রান্না শেষ, বাসনগুলো গুছিয়ে রেখে যাওয়ার সময় আমাকে বলল কালকে এই সময়ে আসবে। যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে আমাকে বলল, শুনেন ঘরে বউ আনেন, নাইলে পরের বুড়ে দেইখা লুঙ্গি নষ্ট হইব। বলেই হাসি দিয়ে চলে গেল। আমি কিছুটা বোকা বনে গেলাম। সকালে ওকে দেখে যে আমার ওই অবস্থা ছিল এটা ও দেখে ফেলেছে। আমার একদিক থেকে বেশ ভালোই লাগল আমি যে ওর প্রতি আকর্ষিত হয়েছি, এটা জেনেও ও খারাপ মনে করেনি। এরপর সপ্তাহ খানেক চলে গেল এভাবেই। আমার ফ্ল্যাটমেট যেহেতু দিয়া যখন আসতো তখনই অফিসে থাকতো, তাই বাজার করা প্লাস বাসার জন্য কি লাগবে না লাগবে সবই দিয়ার সাথে বোঝাপড়া করতাম আমি। প্রথম সেই দিনের মতো লজ্জাকর অবস্থা আর হতে দেইনি আমি, কিন্তু দিয়ার শারীরিক সৌন্দর্য লুকিয়ে লুকিয়ে ঠিকই দেখতাম। ওর প্রতি আমার চাহিদা বেশ বেড়েই চলছিল। আমাদের কথাবার্তায় সেটা বেশ বের হয়ে আসত।
কিন্তু আমি দেখলাম যে ও এগুলা বেশ ভালোই উপভোগ করে। আমাদের দুজনের মাঝে প্রচুর খুনসুটি চলত। দিয়া আমাকে বিয়ে করার খোঁটা দিত, আর আমি দিয়াকে মনে করিয়ে দিতাম যে শুধু তার মতো কাউকে পেলে তবেই বিয়েশাদী করব। দিয়া আমাকে দুষ্টামি করে ফাজিল বলতো যে আমি কাজের মেয়েদের দিকে নজর দেই, কিন্তু মনে মনে খুশি হতো খুব। আসলে সমস্ত মেয়েই প্রশংসার কাঙ্গাল। আমাদের সম্পর্ক খুব স্বাভাবিক হয়ে যাওয়াতে ও বাসায় এসে খুব ফ্রিভাবে কাজ করত। সেই সময় খুব গরম আর কারেন্ট যেত খুব আমাদের এলাকায়। তাই গরমের মধ্যে দিয়া কাজের সময় ওড়না খুলেই কাজ করত। মাঝে মাঝে খুব ঘেমে গেলে আমি গামছা ভিজিয়ে এনে দিতাম গা মোছার জন্য। খুব খুশি হতো এতে ও। একবার রান্না চাপিয়ে দেওয়ার পর বসে বসে দুজনে গল্প করতাম। ওর সমস্ত কাহিনী শুনলাম ওর মুখ থেকে। লেখাপড়া করছিল গ্রামের স্কুলে ক্লাস 9 পর্যন্ত, কিন্তু সংসারের অভাব আর থেকে বড় কারণ ছিল দিয়ার বাড়ন্ত শরীর, যে কারণে ওর বিয়ে হয়ে গিয়েছিল অল্প বয়সেই। ওর স্বামীর জমিজমা ছিল বেশ, কিন্তু অল্প বয়সে ছেলে হওয়ার পর ওর স্বামীর হাঁপানির সমস্যা দেখা দেয়। সে আর চাষবাস করতে পারে না। চিকিৎসা আর ছেলের খরচ দিতে গিয়ে জমি সবই প্রায় হাতছাড়া হয়ে যায়। তারপর জীবিকার জন্য শহরে আসা। প্রথমে দিয়া ঢাকায় আসতে চায়নি খরচের কারণে, কিন্তু গ্রামে অল্প বয়সী বৌদিদের ঝামেলা অনেক। তাই ছেলেকে নানির কাছে রেখে চলে আসে এখানে। সংসারের টান মেটাতে না পেরে শেষ পর্যন্ত আমাদের বাসায় কাজ নেয়া। জীবনের অনেক স্বাদ আহ্লাদ বাকি ছিল দিয়ার, তা ওর কথা শুনে টের পেতাম। রসিকতার ছলে একবার জিজ্ঞাসা করছিলাম যে দিনে স্বামী কয়বার আদর করে। মনে করছিলাম প্রশ্ন শুনে দুষ্টামি মার্কা উত্তর দিবে, কিন্তু মুখটা একটু মলিন করে বলল যে আদর করার শরীর নাই ওর স্বামীর আর খাটতে খাটতে। আমি বুঝে গেলাম আমার মতো কাছাকাছি বয়সের ছেলের সাথে আলাপ করে ওর বেশ ভালোই লাগে। এর মাঝে একদিন কাজে আসে না দিয়া। আমরা দুজনেই বাইরে থেকে খেয়ে আসছিলাম, তাই আর পাত্তা দিই না। দুদিন পর ছুটির দিন যখন কাজে এলো তখন আমি ওকে দেখে অবাক। চুল এলোমেলো, মুখটা মলিন হয়ে আছে। ঘটনা যা বুঝলাম তা হল গত 3 দিন হলো এলাকায় পানি নাই। রান্না আর খাওয়ার পানি আনতে হচ্ছে দূরের ওয়াসার এক পাম্প থেকে। তা দিয়ে কোনো মতে রান্না আর খাওয়া যাচ্ছে, কিন্তু গোসল টয়লেট করতে পারছে না ঠিকমতো। আমরা ব্যাচেলর, তাই কি অবস্থা দেখতে আসছে। আমি তো অবাক। আমাদের বাড়িওয়ালা প্রভাবশালী এলাকায় বেশ ভাড়াটেদের কাছ থেকে কিছু টাকা নিয়ে প্রতিদিন ওয়াসা থেকে 1 ট্যাঙ্কি পানি এনে চলতেছে। একটু হিসাব করে থাকা লাগে, কিন্তু আমরা দুজনেই বেশিরভাগ সময় বাইরে থাকি বলে আমাদের পানি বেশ থেকেই যায়। আমি দিয়ার অবস্থা দেখে বললাম যে এসে ভালোই করেছেন, ভালো করে গোসল করে যান, আর বাসায় মিনারেল ওয়াটারের বোতল আছে কয়েকটা, ওতে করে খাওয়ার পানি নিয়ে যান। আমার কথা শুনে খুব খুশি হয়, কিন্তু গোসল করতে রাজি হয় না। পাছে লোকে কি বলে যে ব্যাচেলর বাসা থেকে গোসল করে বের হচ্ছে এজন্য। আমি হেসে বলি, আরে কেউ কিছু বলবে না, বাসার মালিক আমাদের পরিচিত, কোনো সমস্যা হবে না। একথা বলার পরও বলে জামা কাপড় কিছু আনি নাই, বাসা থেকে গিয়া নিয়ে আসি। আমি বলি যে আমার ভালো তোয়ালে আছে, ওইটা ব্যবহার করেন। দুনমনা করছে দেখে বলি যে আরে ভয় পাচ্ছেন কেন, আমি তো আর আপনারে খাইয়া ফেলব না। একথা শুনে দিয়ার মুখে হাসি ফুটে ওঠে। বলে যে খাইয়া ফেলতে পারেন, আপনারে বিশ্বাস নাই। আমি তোয়ালে বের করে দিয়ে আমার রুমে যেতে বলি। আমার রুমের সাথেই অ্যাটাচড বাথরুম আছে একটা। কিছু সময় যাওয়ার পর আমার মনে হল রুমের থেকে মোবাইলটা নিয়ে আসি। আমার রুমে ছিটকিনি নেই। লকে হাত দিয়ে দেখি ঘুরছে। বুঝলাম যে দিয়া তাহলে বাথরুমে ঢুকে গেছে। লক ঘুরিয়ে দরজা খুলতেই ভেতরে তাকাতেই আমার মুখ লাল হয়ে গেল। দিয়া কি দুষ্টামি করেন, ছিঃ। যান বের হন রুম থেইকা। আমি তো ফোন নিতে আসছিলাম। আপনি দরজা লক না করে কাপড় ছাড়ছিলেন কেমনে জানবো? দিয়া আপনার দরজা কেমনে দিতে হয় আমি বুঝি না। তাই বইলা মাইয়া মানুষের কাপড় ছাড়ার সময় আসবেন। আমি থতমত খেয়ে যাই দিয়ার কথা শুনে। আমার অবস্থা দেখে দিয়া ফিক করে হেসে ফেলে। দিয়া এর লাইগা কইছিলাম আপনার এখানে গোসল করমু না, পুরুষ মানুষেরে বিশ্বাস নাই। আমি দিয়ার হাসি দেখে স্বাভাবিক হই, বুঝতে পারি ও বেশ মজা পাচ্ছে এই ঘটনায়। আমি বলি, আপনারে কিন্তু তোয়ালেতে মানাইছে খুব, সেরকম লাগতেছে। দিয়া সেইটা তো আমি আপনার মুখ দেখাই বুঝতে পারতেছি। এখন যান গিয়া, আমি গোসলখানায় যামু। আমি স্না ঢুকব না, যদি একটা আবদার পূরণ করেন। দিয়া কি চান? আমি আপনারে খোলা চুলে দেখলাম এই প্রথম। আমারে আপনার চুল দেখান একটু ঘুরাইয়া ফিরাইয়া। দিয়া শখ কত? যান বিয়া কইরা যত খুশি বউয়ের চুল দেখেন। এখন সরেন দরজা থেইকা, নাইলে কিন্তু চিক্কুর দিব। আমি চুল না দেখাইলে দরজা ছাড়ব না, আর চিৎকার করলে মানুষ আইসা কিন্তু আপনারে আমার সাথে বিয়া দিয়ে দিব। তখন তো আমার বউ হিসাবে চুল দেখাইতেই হবে। তো যত তাড়াতাড়ি আমার আবদার মিটাবেন তত তাড়াতাড়ি গোসলে যাইতে পারবেন।
দিয়া হাতে চুলের গোছাটা ঘুরিয়ে সামনের পাশে নিয়ে আসে। দিয়া মিথ্যে খায়েশ? উহু, আমি তো আপনার মাথার চুলের কথা বলি নাই। দিয়া আমার কথা শুনে খিলখিল করে হাসতে থাকে, বলে আমি আপনার বাসায় কথা কমু আপনার লাইগা মাইয়া দেখতে, বুঝছেন? দিয়া নেন, এইবার যান। আর শুনেন, আমি করিমপুরের মাইয়া। আমার সাথে এইসব দুষ্টামি কইরা পারবেন না। দিয়া বাথরুমের দরজার কাছে এসে আমার কথা শুনে থমকে দাঁড়ায়। ঠোঁট চেপে ধরে মৃদু হাসিটা দিয়ে যেটা করল, সেটা আমার একবারেই প্রত্যাশিত না। বাইরে বের হয়ে দিয়ার জন্য পানির বোতল ভরে রাখি। কিছুক্ষণ পর দরজা খুলে দিয়া বের হয়ে আসে, কাপড় চোপড় পরে, মাথায় ওড়নাটা জড়াতে জড়াতে বলে যে তোয়ালেটা বারান্দায় রোদে দিয়ে দিয়েছে ও। আমি পানির বোতল দেখিয়ে দিতে গেলেই আমাদের চোখাচোখি হয়। দিয়া আবার সেই গালে টোল ফেলা হাসিটা দিয়ে বলে, কি দুষ্টামি কমছে? এরপর পানির বোতলগুলা হাতে নিয়ে বলে যে পানি না আসলে খাওয়ার পানি নিতে আসবো আবার, কিন্তু আপনার এইখানে আর গোসল করব না। আমি হেসে বলি, কেন, ফাজলামি করছি বলে রাগ করছেন নাকি? দিয়া ফিচকে হাসি দিয়ে বলে, আপনার যে অবস্থা ছিল, আমি তো ভয় পাইয়া গেছিলাম। আমি থতমত খেয়ে বলি, আরে না না। এরপর সাহস করে বলে ফেলি যে আমি আসলে কখন কোনো মেয়েকে এভাবে দেখি নাই। দিয়া মুখ টিপে হাসতে হাসতে বলে, হো, সেটা আমি টের পাইছি। তবে আপনি ফাজিল হইলে মানুষ ভালো। আপনি যখন রুমে আসছিলেন তখন আমি আসলেই মনে ডর আসছিল, কিন্তু পরে দেখলাম আপনি দুষ্টামি করতেছেন, তাই আমিও দুষ্টামি করলাম আপনার সাথে।